আচ্ছা, আজকের ক্লাসে আমরা ইমেজ আপলোড কীভাবে করতে সেটা শিখব। গত ক্লাসে আমরা ফর্ম নিয়ে কাজ করছি, পিএসপির মাধ্যমে কীভাবে ফর্ম হ্যান্ডলিং করতে হয়, ফর্ম থেকে ডাটা ধরতে হয় এবং পরবর্তীতে এই ডাটাটা ভ্যালিডেশন করে আমরা সার্ভারে পাঠাবো ডাটাবেস শেখার পরে। তো আজকে যারা ক্লাস মিস করছে আমি আবার নতুন করে একটু দেখাই দিচ্ছি যে ফর্ম থেকে আমাদের আর দুইটা কম্পোনেন্ট, যেমন হচ্ছে বিশেষ করে হচ্ছে চেক বক্সের ডাটা যদি থাকে তাহলে কেমনে নিব, অথবা সিলেক্টেড ডাটা যদি থাকে তাহলে কীভাবে নিব। তো আমি সব ডিলিট করে দিলাম, আমি আবার নতুন করে নিচ্ছি। তো আমরা একটা ফর্ম নেই, ফর্ম ডট পিএসপি। ওকে, আমি ডিজাইন নিয়ে কোনো মাথা করতেছি না, আমরা জাস্ট একটা ফর্ম নিলাম। ফর্মের কি থাকে, মেথড হচ্ছে পোস্ট, এটা গত ক্লাসেই বলছি আমরা। আচ্ছা, তো ইউজারের কাছ থেকে আমরা নেম এবং হচ্ছে তার নামটা নিলাম, এই একটা এলিমেন্ট, এবং হচ্ছে একটা বাটন নিলাম, বাটনের নাম হচ্ছে কি, আমরা কত ক্লাসে পর্যন্ত ছিল অলরেডি, তো টেক্সট সিরিজ যত আসছে আমি ওকে এটাকে যদি ফরম্যাট করে নিই, এই হচ্ছে তিনটে এলিমেন্ট নিছি আমি, এটাকে ক্লোজ দিয়ে দিই, সরি। ওকে, নেম, ইমেল আর হচ্ছে মেসেজ, ধরেন একটা কন্ট্যাক্ট ফর্ম বানাচ্ছি, আরও কিছু থাকতে পারে সেটা পরে, অথবা রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে। এই ফাইলটা আমরা রান করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, রিফ্রেশ দিলাম। এই হচ্ছে ফর্মের চেহারা, কারণ আমরা ডিজাইনে মাথা ঘামাবো না, এখানে বিআর দিতে পারি। ওকে, তো এই হচ্ছে ডিজাইন। তো ফর্ম সাবমিট করতে গেলে কি লাগবে, একটা বাটন লাগবে। তাহলে এখানে একটা পি ট্যাগ নিলাম, পি এর ভিতরে ইনপুট টাইপ বাটন নিতে পারি, অথবা বাটন নিয়েও সাবমিট বাটন করতে পারি। যেমন এখানে সাবমিট বললাম, সাবমিট। আর টাইপ কি হবে, টাইপ হবে হচ্ছে সাবমিট, হ্যাঁ, সাবমিট। ওকে, তাহলে এখন যদি আমি আমার ফর্মটাকে যাই, তো এই ফর্ম থেকে কীভাবে ডাটা ধরতে হয় গত ক্লাসে আমরা শিখছিলাম, নাম, ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে এই ডাটাটা আমাকে সার্ভারে পাঠাইতে হবে। এবং সার্ভারে পাঠাতে গেলে ডাটার ভ্যালিডেশন, এটা নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, যাতে এসকিউএল ইনজেকশন করতে না পারে সেটার জন্য ডাটাটাকে কী করতে, স্যানিটাইজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। অ্যান্ড ইমেলে যেমন আমরা @র পরে কিছু লিখলাম, এটা কিন্তু ইমেল হয়ে গেল, বাট এটা তো ভ্যালিড ইমেল না। এরপরে তো ডোমেন এক্সটেনশন থাকতেই হবে, .com অথবা .net অথবা ইনফো, যে কোনো একটা এক্সটেনশন থাকতে হবে। তো এখন এই ফর্ম দিয়ে ডাটা ধরার প্রসেসটা আমরা গত ক্লাসে শিখছিলাম, খুবই সিম্পল। আমরা একটা পিএসপি ব্লক নিলাম, ওকে, এবং ডাটা ধরার জন্য ফর্মে তিনটা জিনিস ইউজ করা হয়। আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলের কথা বলছিলাম, যে সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটার ভিতরে কী কী ছিল আমাদের, গেট ছিল, পোস্ট, আর একটা কী ছিল, রিকোয়েস্ট। তো আমরা কখন কোনটা ইউজ করতে সেটা আলোচনা করছি, গত ক্লাসের ভিডিওটা আবার দেখবেন আপনারা। তো আমাদের বেস্ট হয়ে হচ্ছে সরাসরি যদি আমি এখানে এভাবে লিখি, ইকো $_ যেহেতু ফর্মের মেথড আমরা পোস্ট নিছি, তাহলে এখানে আমি সরাসরি নামটা লিখতেই পারি, এটা গত ক্লাসে অলরেডি শিখছি। এবং এটা যদি প্রিন্ট করে সাবমিট করি তাহলে নামটা এখানে দেখাবো। দেখেন এখানে আমি যদি এটাকে কিছু একটা লিখি, দেখেন শুরুতেই বলতেছে আনডিফাইন, কারণ হচ্ছে ফর্ম সাবমিটের আগে এটা ইকো করছি, মানে এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা অ্যারে কি হিসাবে ডাটা রিটার্ন করে। তাহলে আমার এই ফিল্ডের নাম ছিল হচ্ছে নেম, আমি এখানে নেম দিলাম। আমি যখন ফার্স্ট টাইম রান করছি তখন বলতেছে যে আপনার আনডিফাইন কি, তার মানে এটা একটা অ্যারে কি, এই নামে কোনো কি এখনো সেটই হয় না। বাট আমি যদি এখানে ডাটা দিই এবং সাবমিট করি, দেখেন আমার নাম চলে আসছে। এটা একবার ইজি প্রসেস, এইভাবে ডাটা ধরা। কিন্তু এই যে ওয়ার্নিং আসতেছে, ওয়ার্নিং বন্ধ করার জন্য আমরা কী শিখেছিলাম, যে @সাইন, অথবা আপনার পিএসপির INI ফাইলে, মানে পিএসপির এই আমরা যে পিএসপি যে ভার্সনে কাজ করতেছি, এখানে দেখেন যে 8.3, এইটার নিচে দেখবেন PSP.ini, এইটার ভিতরে এই ফাইলটা যদি আমি অন করি, এই পিএসপির যত কনফিগারেশন আছে এই জায়গাতে আছে। হ্যাঁ, আমার কোনো একটা ফিচার ইনেবল করা, ডিসেবল করা, যেমন আমি দেখাবো, যেমন ফাইল আপলোড, এই যে এই জায়গাতে যদি আসি, এই যে যেমন ফাইল আপলোডের মেমোরি লিমিট করা আছে, তারপর ম্যাক্স ইনপুট টাইম, হ্যাঁ, এরপরে এই যে যদি ধরেন এখানে কনফিগারেশন ফাইল আপলোড অন থাকে, মানে আমার এটা কমেন্ট আউট করা থাকে, তাহলে আমার এই পিএসপি ভার্সন দিয়ে সার্ভারে কেউ আর হচ্ছে ইমেজ আপলোড করতে পারবে না। মানে বাই ডিফল্ট অন আছে, কেউ যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু ইমেজ আপলোডে কাজ করবে না। তো এরকম এই কনফিগারেশন, যেমন হচ্ছে ম্যাক্স ফাইল আপলোড সাইজ, মানে সর্বোচ্চ কয় জিবি, মানে 2 জিবির ফাইল আপলোড করা যাবে। তা আগের ভার্সনগুলোয় 2 MB থাকতো, 8.2 থেকে একবার 2 জিবি দিয়ে দিচ্ছে, যে আপনার যত বড় ফাইল দরকার হয় আপনি আপলোড করেন, 2 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। এবং ম্যাক্স ফাইল আপলোড অ্যাট এ টাইমে কয়টা করতে পারবেন, 20টা আপলোড করতে পারবেন। তো এটা হচ্ছে কনফিগারেশন ফাইল পিএসপির, হ্যাঁ, PSP.ini ফাইল, এটা সার্ভারে থাকে।
তো এই যে এটা তো সুবিধা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করা যায় এই লারাগনে। আচ্ছা সেটা বিষয় না, তো ওই আইএনএ ফাইলে আমার ইরোরটাকে এখানে বন্ধ এটা করে। ইরোর রিপোর্টিং নামে একটা অপশন আছে, ইরোর রিপোর্টিং। এখানে আমি এখানে কিছু জিনিস যদি নাল করে, যেমন ডিসপ্লে ইরোর নাল, হ্যাঁ এটা দিলাম, তাহলে এখন যেটা হবে এইগুলো আপনার যখন প্রজেক্ট করতে হয় আর কি, তখন এরকম করা থাকলে আমার এই ওয়ার্নিংটা দেবে না। যেমন হচ্ছে এখন আমি যদি এটা রান করি, দেখেন ওয়ার্নিং নাই, আসা ওয়ার্নিং মানে সরি ওয়ার্নিং আসছে। এখানে আর প্যারামিটার আছে, অল কোনটা দেখাবো কোনটা দেখাবো না, হ্যাঁ এটার মধ্যে সেট করতে হয়। তো আপাতত এটা দরকার নাই। তো আমরা যেটা করছিলাম যে আমরা ইফ ইজ সেট লিখছিলাম, যে ইফ যাতে ওই ওয়ার্নিংটা না আসে, ইজ সেট আমার মেথডের নাম হচ্ছে $_ পোস্ট, এবং আমার বাটনের নাম কি ছিল, সাবমিট বাটনের নাম। এই যে এটা নাম দিতে হবে, যেহেতু আমি বাটন নিছি, তাহলে এখানে নেম ইজ ইকুয়াল টু সাবমিট অথবা লগ ইন অথবা রেজিস্টার, যে নাম দিবেন সেই নাম দিয়ে এখানে ধরলেন। ইফ ইজ সেট, ইজ সেটের ব্যবহার কত ক্লাসে বলছি, ইজ সেট মানে কোনো একটা ভেরিয়েবল ভ্যালু সেট থাকলে দেখাবে, না হলে দেখাবে না, এইটা ছিল। এরপরে এখন এখানে ফর্মতে ডাটা ধরবো। তো আমার প্রথমে ইউজার আসতেছে নেম, এই যে নেম ফিল্ডে ডাটা ধরবে, তাহলে একটা ভেরিয়েবল নেই, নেম ইজ ইকুয়াল টু যে কোনো নামে নিতে পারি $_ পোস্ট, সুপার গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ এটা থার্ড ব্র্যাকেটে যেরকম আছে এরকম লিখতে হবে, একটা ছোট হাতে দিলেও কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে আমার এই ফিল্ডের নাম, কোনটা এই ফিল্ডের নাম, এখানে তার ইনপুট ফিল্ডের নাম অবশ্যই দিতে হবে, এই নামটা এখানে যাবে, সেই নামটা এটার মধ্যে রাখলাম। এখন যেটা হবে যদি নাম পায় ইকো নেম, জাস্ট এতটুকু ইকো $নেম, জাস্ট একটা ফিল্ড। এই একটা ফিল্ড ধরতে পারলে আর 20টা ফিল্ডও পারবেন আপনি, কোনো সমস্যা নেই, আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এখন যেটা হবে যে রান করলে কিন্তু কোনো ইরর নাই। কেন নাই? কারণ আমি যখন সাবমিট করব তখন এটা পাবে, তারপর ইকো হবে। সাবমিট না করা পর্যন্ত তার আসতেছে না। তার মানে আমি যখন এটা সাবমিট করব, আমার এই যে বাটনের নাম দিছি কি, বাটনের নাম সাবমিট, আমি যদি এখানে লিখতাম লগ ইন কথার কথা অথবা রেজিস্টার, তাহলে এই লেখাটা কোথায় যেত, এই ইজ সেটের এখানে যেত। তো সাবমিট বললে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা এটা কি সাবমিটই রাখলাম, হ্যাঁ ওকে। আর এটা টাইপ কিন্তু অবশ্যই সাবমিট। আর যদি এটা ইনপুট নিতেন, এটা তো ফর্মের বেসিক এলিমেন্ট আমরা শিখাইছি, ইনপুট টাইপ সাবমিট, এটাও নিতে হবে। সেক্ষেত্রে ভ্যালু দিতে হয়, কি দিতে হয়, ভ্যালু সাবমিট এটা, এবং নেমও দিতে হবে। তাহলে আবার যদি ওইভাবে ধরতে চান তাহলে দুইভাবে কাজ করতে হবে। আমরা এই জন্য বাটন দিয়ে করলাম, বাটন দিলে সমস্যার সমাধান। তাহলে এই হচ্ছে কাজ। এখন যদি আমি এখানে কিছু লিখি, তানবিলিকে সাবমিট দিলাম, এই যে ডাটা আসছে, এই হচ্ছে ফর্মতে ডাটা ধরা প্রসেস। এখন ইমেল ধরতে হবে, তাহলে ইমেল ধরার জন্য সিম্পল কাজ, তাহলে এটাকেই কপি করলাম, জাস্ট ফিল্ডের নাম কী ছিল, ইমেল ইজ ইকুয়াল টু ইমেল। তাহলে এখানে যদি আমি ইমেল লিখি, আমি ইকো একটা বিআর দিই, নিচে আসুক বিআর ট্যাগ, আমার এখানে অটো সাজেস্ট করতেছে, আপনার কনফিউশন হওয়ার কিছু নেই। আপনারা এখানে আমি কোডিয়াম নামে একটা প্লাগইন ইউজ করি, তো আপনারা এটা আপাতত ইউজ করেন, আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এটা ইউজ করবেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। এই জন্য মানে আমার কাজটা দ্রুত করে দিচ্ছেই, আর অন্য কিছু না। যেমন এখন যদি সাবমিট করি, ব্ল্যাঙ্ক রেখে কিন্তু সাবমিট মানে ফাঁকা রেখে সাবমিট হয়ে গেল না। হ্যাঁ এখন যেটা করতে পারেন আপনি বড় জোর এখানে একটা রিকোয়ার্ড, যে HTML এর যে রিকোয়ার্ডের অ্যাট্রিবিউট ছিল এটা বললেন, তাহলে যেটা হবে যে রিকোয়ার্ড বলতেছে মানে দিতে হবে। তো এটা তো ক্লায়েন্ট সাইড, আমি চাইলে এটা ইন্সপেক্ট করে কিন্তু বন্ধ করে দিতে পারি, বাদ দিয়েও সাবমিট করতে পারবো অ্যাজ এ কোডার হিসাবে। অথবা আপনি জানেন যে আমি যদি এটাকে সাবমিট করি, উঠাই দিলাম, দিয়ে যদি সাবমিট করি তাহলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেল, তাহলে এটার কোনো ভ্যালিডেশন নাই। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সার্ভার সাইড ভ্যালিডেশন করতে হবে। সার্ভার সাইড ভ্যালিডেশন করতে গেলে আমরা গত ক্লাসে আলোচনা করছি, আমি ওদিকে যাচ্ছি না, আমরা ভিডিও দেখবেন। যেমন কেউ এখানে লিখতে চাই, এটা স্পেশাল স্পেস দিল, আবার লিখলো, তো আমি তো এইভাবে ডাটা দিব না, ডাটা ক্লিন করতে হবে। আবার কেউ এখানে জাভাস্ক্রিপ্ট কোড চালাইতে পারে, সেটা কাজ করতে হবে। এটার জন্য আমরা গত ক্লাসে 3টা ফাংশন ইউজ করছিলাম। কি ইউজ করছিলাম, ট্রিম, স্ট্রিপ স্ল্যাশ, আর একটা কি HTML স্পেশাল কার এন্টিটিস। তো এন্টিটিসের কী কাজ সেটাও ভিডিওতে সুন্দর করে বলছি, যে ওটাতে আমরা যখন এই যে স্ক্রিপ্ট লিখি সেটাকে এন্টিটিসে কনভার্ট করে দেয়, হ্যাঁ সেটাকে আসলে এই এন্টিটিস LTGT এরকম একটা কোডে কনভার্ট করে দেয়। তো এটা আলোচনা হয়েছে অলরেডি। তো এখন যেটা করতে পারি, তাহলে আপনি মেসেজটাও ধরেন, ফিল্ডের নাম কি মেসেজ, তাহলে এখানে আরেকটা ফিল্ড নেন, এটাকে দিলেন মেসেজ, এই হচ্ছে মেসেজ, এই যে ফিল্ডের নাম যেটা আছে সেটা দিলেন, এবং এটাকে দিলেন হচ্ছে মেসেজ। এই আপনি চাইলে এখানে ইকো করেন, এরপরে ইকো মেসেজ। এই হচ্ছে 3টা ফিল্ড, এই 3টা ফিল্ড। এখন আমি যদি আমার ফর্ম থেকে সাবমিট করি, ফাঁকা একটা সাবমিট করলে চলে যাচ্ছে, বাট আমি যদি ডাটা দিই এখানে সাবমিট করলাম, দেখেন আমরা 3টা ডাটা দিচ্ছি,
এই হচ্ছে ফর্মতে ডাটা ধরা সিম্পল প্রসেস। হ্যাঁ, এখন আমার ফর্মের মধ্যে এই ডাটাগুলো ভ্যালিডেশন করতে হবে। ফাঁকা রেখে সাবমিট করলো, ধরেন পাসওয়ার্ড নিলেন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থেকে সাবমিট করলো, কয় ক্যারেক্টার পাসওয়ার্ড হবে, নেম কয় ক্যারেক্টার হবে। তাহলে এই যে ইফ এলস শিখছিলেন মনে আছে, ইফ এলস এলস ইফ এরকম কন্ডিশন শিখছিলাম, এখন ইউজ করব। এই জায়গাতে এখন আসেন যে আমরা বললাম যে ঠিক আছে তোমার যদি নেম খালি থাকে, ইফ $, নেম, এইটা অনেকভাবে লেখা যায়। আমি গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে কি এমটি, AMPTO এরকম একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, $, নেম। এই ফাংশনের কাজ কি বলেন তো, মানে নেমটা খালি আছে কিনা সেটা বলে দিবে। যদি খালি থাকে আমরা বলবো যে নেম ইজ রিকোয়ার্ড, আর যদি খালি না থাকে তাহলে এখানে আমি কি করতে পারি, ইকো $, নেম। তো এখন এখানে তো আসলে ইকো করতে হবে না, এই ডাটাটা সার্ভারে পাঠাইতে হবে, ইকো করে তো লাভ নাই। আপাতত বোঝার জন্য আমি ইকো দিলাম, ওকে। এটা এখন কেউ যদি নাম লিখে সাবমিট করে, সাবমিট দিলাম, বলতে নেম ইজ রিকোয়ার্ড, তার মানে ডাটা দিতে হবে, না দিলে যাবে না। ওকে, ডাটা দিলাম, সাবমিট করলাম, ডাটা আসছে। তাহলে প্রত্যেকটা এরকম ইফেলস করতে হবে, আমার নেম ধরতে হবে, তারপরে হচ্ছে ইমেল ধরতে হবে, পাসওয়ার্ড ধরতে হবে, প্রত্যেকটা এরকম কি ইফ ব্লকের ভিতরে যে কন্ডিশন শিখছেন, কন্ডিশন এখন ফেলাই দেন। এখন এই যে এটা এইভাবে চেক করতে পারতেন, এমটি না দিয়ে আপনি যদি $, নেম ইজ ইকুয়াল টু সমান সমান কি নাল, এটা করতে পারি না। এই অপারেটর নাম কি, কার মনে আছে বলেন? অপারেটর শিখাইছিলাম না, এই অপারেটর নামটা কি কারো মনে আছে? যদি মনে না থাকে তাহলে লিখবেন কেমনে? শিখাইছিলাম তো নাকি? কি কি অপারেটর ছিল বলেন তো? অ্যারিথমেটিক অপারেটর ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। তো কম্পারিজনের মধ্যে কি ছিল? ইকুয়াল ছিল না? তারপরে কি ছিল? ট্রিপল আইডেন্টি, মানে ট্রিপল ইকুয়াল যেটাকে বলে আইডেন্টিক্যাল, নট ইকুয়াল। এই যে যেগুলো শিখেছিলাম প্রত্যেকটার ব্যবহার এখন আসবে। তো ওইগুলো যদি মনোযোগ না শিখেন, এখন আমি এটা কেন লিখলাম, এটা কী জিনিস যদি না বলতে আমি লিখতে পারবো? তার মানে আপনারা প্র্যাকটিস করেন নাই শুরু থেকে, আসতেছেন আর যাচ্ছেন, তো লাভ নাই। মুখস্থ করে কোড মুখস্থ করে হবে না, আপনাকে চর্চা করতে হবে, কোনো একটা যদি শিখতেছেন সেটা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে কম্পারিজন অপারেটর, মানে এটা নাল, এটাও একই কাজ করবে। দেখেন আমি সাবমিট করলাম, এই দেখেন রিকোয়ার্ড। তাহলে এখানে এই যে এটা কম্পারিজন, তো এটাকে এত কষ্ট না করে আমরা লিখতে পারি এমটি, এক কথাতে। এমটি মানে সহজ বুঝতে পারছে, যদি এটা খালি থাকে ওই একই কথা, একই কথা। দেখেন সাবমিট করে, আমি যদি সাবমিট করি এমটি বা ডাটা দিলাম, ডাটাটা চলে আসলো। এখন ফিল্ড আবার 3টা আছে, এখন এই ফর্মে 20টা ফিল্ডও আসতে পারে। তাহলে প্রত্যেকটার এই রিকোয়ার্ড, তারপরে যে ডাটা, এইগুলো না রেখে আমরা কত ক্লাসে কীভাবে শিখেছিলাম, আমরা ভেরিয়েবল নিয়ে শিখেছিলাম যে একটা অ্যারে রাখতাম, অ্যারের ভিতরে কী ভ্যালু পাস করতাম। তাহলে একটা কাজ করতে পারি, গত ক্লাসে পর্যন্ত শিখে আসছি যে সেটার জন্য ডাটা রাখার জন্য ডেটা সমান সমান অ্যারে, অ্যারে তো পারি, থার্ড ব্র্যাকেট মানে অ্যারে, এটা একটা অ্যারে। এমটি মানে এটার মধ্যে কিছু নাই, $, ইরোর সমান সমান অ্যারে, এটাও একটা কি ব্ল্যাঙ্ক অ্যারে। তাহলে এই অ্যারের ভিতরে এখন আমরা কি কি ভ্যালু পাস করব, কি ভ্যালু। আপনারা অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখে আসছেন, অ্যাসোসিয়েটিভ অ্যারে কার মনে আছে বলেন তো? অ্যাসোসিয়েটিভের মধ্যে যেমন হচ্ছে আমরা এখানে $, পার্সন নিতাম, তারপরে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে শিখছিলাম না, মনে আছে? এই যে অ্যারে কি, তাহলে এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। তার মানে আমি এখন এটাকে যদি ইকো করতে চাই তাহলে কি লিখতে হবে, ইকো পার্সন। তাহলে মেন অ্যারে কি পার্সন, পার্সনের ভিতরে এই যে কি, আমি যদি এখন এইটা বলি, সরি এখানে সেমিকোলন দেন এই জন্য, তার মানে এই কিটা যদি এখানে বলি তার মানে আমার নামটা আসবে কি জন্টো। তাহলে সেম একই প্রসেসে আমার এখানে এই জিনিসটা এইভাবে লিখবো, মানে আমার ইনিশিয়ালি এটা কি ব্ল্যাঙ্ক, আমার ডাটা নামে যে ভ্যালুটা আছে সেটা কি ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক। তার মানে এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে নেম, আর ফর্ম থেকে যে ডাটা সেখানে এখানে আসবে। আর সেম একইভাবে ইরোরের ক্ষেত্রেও তাই, আমি যদি ইরোর লিখি, ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে ইরোর, ইরোরের ভিতরে সমান সমান আমার এই হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যারে, তো বললাম হচ্ছে নেম ইরোর, এই এভাবে লিখতে পারেন। তাহলে আমি যখন এটা ধরে ইরোর ডট এরবো, আমি যখন এটা লিখবো তাহলে আমাকে দেখবে নেম ডট ইরোর, তখন আসবে হচ্ছে যে নেম ইজ রিকোয়ার্ড। তাহলে সেম প্রসেসটাই আমরা এখন ফলো করতেছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে কী ভ্যালু বাইন্ড করব। চলেন তাহলে এখন এখানে বললাম এই ইরোরটা আমরা এখানে পিন করবো না, আমরা পিন করবো হচ্ছে এই নেমের নিচে, মানে যখন যেটা তৈরি হবে। তাহলে এখন কি করতে পারি, এই যে এই ডাটাটাকে অ্যারেতে দিয়ে দিলাম ইরোর নেম, তার মানে এই ইরোরটা এই এগেনস্টে কি এই অ্যারের ভিতর পুশ হয়ে গেল, এবং এই অ্যারেটা এবং ডাটাটাও যদি পুশ করতে চাই তাহলে এখানে হচ্ছে $, ডেটা ইজ ইকাল টু নেম, আর
নেম ইজ ইকাল টু নেম, মানে এই নেমটা কোনটা যেটা ফর্ম থেকে ধরলাম সেই ডাটাটা এই অ্যারের ভিতরে পুশ হয়ে গেল কি দ্বারা, নেম কি দ্বারা। ওকে, এখন আপনি চাইলে এখন এই ডাটাটাকে ইরোরটাকে প্রিন্ট করতে পারেন এখানে নিচে। আপনি চাইলে এখানে নেম ইরোরও করতে পারেন আপনার বোঝার সুবিধার্থে, অথবা শুধু নেম লিখলো, যেহেতু আমার মেন অ্যারের নামে ইরোর তাহলে সমস্যা নেই। আমি এই লেখাটা এখন যদি এখানে লিখি, এখানে একটা স্প্যান ট্যাগ নিলাম, অথবা স্প্যান বলেন বা যেটাই বলেন, পি ট্যাগও নিতে পারেন, স্প্যান পিএসপি ইকো $, ইরোর ডট নেম। আচ্ছা, ইরোর ডট, যদি ইরোর তৈরি হয় তাহলে এখানে আসবে। তো এখন এখানে সরাসরি ইকো করলে কি প্রবলেম হবে, কারণ সাবমিট করার সাথে সাথে তার ইরোর হবে না, যদি ইরোর তৈরি হয় তাহলে আসবে, না থাকলে আসবে না। তাহলে আমরা একটা অপারেটর কথা শিখছিলাম, এই অপারেটরের নাম কি, নন কোলিশন অপারেটর বা নন কলাপসিং কোলিশন অপারেটর বলা হয়। এইটা যদি ইরোর থাকে দেখাবে, না থাকলে দেখাবে না। না হলে আপনি ইফ কন্ডিশন লিখতে হবে, ইফ যদি থাকে ইজ সেট, অনেক কাহিনি, বাট এই একটা শর্ট ফর্ম দিয়ে আপনি কাজ করতে পারেন। এই অপারেটর মানে এই সাইডে যদি ইরোর থাকে তাহলে ইকো হবে, না হলে ফাঁকা। এখন যদি আমি এখানে সাবমিট করি, দেখেন সাবমিট করলাম, এই দেখেন পাশে চলে আসছে। আমি চাইলে নিচে দিতে পারি, কারণ এখানে যে বি আর করিনি, অথবা এটাকে যদি আপনি একটা ডিবও নিতে পারেন, আপনার স্প্যান না নিয়ে একটা ডিব নেন। এই যে সাবমিট করলাম, এই যে নেম ইজ রিকোয়ার্ড, বাট আমি ডাটা দিলাম, সাবমিট করলাম, ডাটা আসে নাই, কারণ আমি তো পিন করি নাই। তাহলে পিন করার জন্য এখন কী করতে হবে, আমি চেক করব যদি কোনো ইরোর না থাকে, তাহলে এখন শর্টকাট ফর্ম আমরা শিখেছিলাম। দেখেন আপনি ইকো, গত ক্লাস এটাও শিখেছিলাম, ইকো ইরোর, এটা যদি আমি প্রিন্ট আর করি, সরি এটা প্রিন্ট আর করে দেখি, প্রিন্ট আন্ডারস্কোর আর $, ইরোর, মানে কয়টা ইরোর তৈরি হয়েছে সেটা আমাকে দেখাবে, একটা হোক আর দুইটা হোক। এটা তার মানে সাবমিট করলাম, দেখেন ইরোর সংখ্যা, এই যে একটা ইরোর পাইছে, কোনটা একটা, এবং হচ্ছে এখানে যদি লেন্থ কাউন্ট করি, ইরোর ডট অথবা কাউন্ট করি, প্রিন্টার অ্যারে কাউন্ট করার জন্য কাউন্ট নাম একটা, কাউন্টের ভিতরে এটা পাস করে দিলাম। তাহলে এখন সাবমিট করলে কয়টা ইরোর আছে, একটা, তার মানে নেম রিকোয়ার্ড একটাই তো ইরোর তৈরি হয়েছে সেইটা। তো এই জায়গায় এখন আমরা বলতে পারি যে ইফ যদি ইরোর না থাকে, ইফ M2 বলতে পারেন, এক লাইনে লিখতে পারেন, এমটি মানে খালি থাকে, কোনটা $, ইরোর। ইরোর যদি খালি থাকে মানে একটাও যদি না থাকে, তখন তুমি এখানে ডাটা প্রিন্ট করতে পারো, অথবা প্রিন্টার যদি দেই, অথবা ইন্ডিভিজুয়ালি কি ভ্যালু যদি পাস করতে চাই, যেমন ইকো আমার ডেটা রাখছি, কারণ ডেটা ডট নেম, নেম হচ্ছে আমার কি, এটার ভিতরে ডাটা রাখছি, তাহলে প্রিন্ট হবে। এই হচ্ছে কাজ, মানে যদি ইরোর না থাকে তাহলে তুমি এটা দেখাবা, না হলে। এখন যদি যাই, এটাকে সব ডিলিট করে দিলাম। এই জায়গাতে মূলত ডাটা ইনসার্টের কাজ হবে যখন কোনো ইরোর থাকবে না। আমি একটা ফিল্ডে বোঝাচ্ছি, সাবমিট করলে নেম ইজ রিকোয়ার্ড, আপনি চাইলে এটা রেড কালার বানাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, স্টাইল কালার রেড, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলে তো এত কষ্ট করতে হবে না, বাট আমরা ডিজাইনে এখন ফোকাস করব না। সাবমিট করলাম, এই যে নেম ইজ রিকোয়ার্ড, আমি ডাটা দিলাম, সাবমিট করলাম, আসছে ডাটা, তার মানে ভ্যালিডেশন পাস হয়েছে, তারপরে আসছে ডাটা। এই হচ্ছে একটা ফিল্ড যদি এতটুকু মাথায় ঢুকতে পারে, এখন 20টা ফিল্ড হলেও আমাকে সেমভাবে কোড লিখতে হবে, একটা একটা করে চেক করতে হবে, একটা একটা করে চেক করতে হবে, নিচে নিচে লিখতে হবে। আর এই ডাটাটাকে ভ্যালিডেশন করার জন্য আমরা কি শিখছিলাম, ওই যে ইউজার লিখতে যায়, ধরেন আপনাকে হচ্ছে ওই যে স্পেস দিল, অনেক স্পেশাল ক্যারেক্টার দিল, স্ক্রিপ্ট চালালো, তখন আমরা শিখেছিলাম কি যে একটা ভ্যালিডেশন, আপনার রিটার্ন ফাংশন লেখেন, ফাংশন ভ্যালিডেট, ওকে, অথবা স্যানিটাইজ বা ভ্যালিডেট যেটাই বলেন, হ্যাঁ স্যানিটাইজ আমি লিখতে, স্যানিটাইজ, ওকে, ডাটা আসবে। এই ডাটাটাকে কী করতে হয়, প্রথমে ট্রিম করতে হয়, তারপরে কী শিখেছিলাম, স্ট্রিপ স্ল্যাশ, এরপরে কি আসতে হয়, ডাটা ডট এইচটিএমএল স্পেশাল কার এনটিডি, এরপর ডাটাটা আমরা কী করব, রিটার্ন করব। এই মানে আমি এই একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি যখনই আমার এটা একটা প্যারামিটার, প্যারামিটারের মধ্যে আমার এই নামটা পাঠিয়ে দেবে, এই নামটা পাঠিয়ে দেবো, সেই নামটা পাঠিয়ে দেবে, সেই নামের মধ্যে ট্রিম ফাংশনের কাজ হচ্ছে, কেউ লিখতে যায় এখানে বিশাল এরকম লিখলো, স্পেস দিছে, আবার দিল, তাহলে আমি তো এইভাবে ব্ল্যাঙ্ক ডাটা নিব না, প্রত্যেকটা স্পেসও কিন্তু একটা একটা ক্যারেক্টার কিবোর্ডের, হ্যাঁ। তাহলে এইভাবে ডাটাটাকে কী করতে হবে, ক্লিন করে নিতে হবে। ট্রিম ফাংশনের কাজ হচ্ছে এই দুইটার মাঝখানে একটা স্পেস রাখবে। আর এনটিটিজের কাজ তো বললামই, এটা এনটিটিজে কনভার্ট করে দেবে। তাহলে এই ফাংশনটা এখন আমি চাইলে আমার যেখানে যেখানে দরকার, এই ফাংশনের আগে স্যানিটাইজ কথাটা বলে দিলাম,
তাহলে এটা একটা ফাংশন, ফাংশনের ভিতরে প্যারামিটার হিসাবে ফর্ম থেকে যে ভ্যালুটা ধরলেন সেটা এই ফাংশনে চলে যাবে আগে। এই ফাংশন কি করে পুরো প্রসেস করবে, দেন হচ্ছে আপনি ডাটা পেলেন, কারণ ক্লিন হয়ে তারপর আসলো স্যানিটাইজ। স্যানিটাইজের কাজ কি কত ক্লাসে বলছে, মানে সাইকে নেওয়া নাকি স্যানিটাইজ করা বা যেটাই বলি সাইকে নেওয়া। সেম একইভাবে আপনি চাইলে ইমেলটাকেও স্যানিটাইজ করতে পারেন, বা ভ্যালিডেশন বলতে পারি, এখানে স্যানিটাইজ একই কথা। আপনি মেসেজটাকেও স্যানিটাইজ করতে পারেন, যদি মেসেজের ভিতরে কেউ এরকম থাকে তাহলে যাতে এরকম, তাহলে ডাটাটা এখন যেটা আসবে, কারণ এখানে আমি যে নেমের ভিতরে স্পেস দিলাম বিশাল এরকম স্পেস দিলাম, সাবমিট করলাম, দেখেন আমার নেমের ভিতরে এত স্পেস আছে, একটা করে স্পেস আছে, একাধিক স্পেস কিন্তু আর নিচ্ছে না, কারণ ওই যে ট্রিমের ভিতরে ঢুকছে, ওই ফাংশনে ঢুকছে, এই ডাটাটা সাবমিট করার সাথে সাথে এই ফাংশনে ঢুকছে, এই ফাংশন আবার কি করছে পুরোটা প্রসেস করে আবার কোথায় রিটার্ন করছে, এখানে রিটার্ন করছে। এবং এটা আবার কন্ডিশন চেক করলাম, যদি খালি থাকে এইটা, না থাকলে এইটা। এখানে এমন হতে পারে যে বললাম যে নেম কেউ একটা সংখ্যা লিখে সাবমিট করলো এরকম, আমি যদি বলি যে নেম মিনিমাম 3 ডিজিট হতে হবে অথবা 4 ডিজিটের নাম হতে হবে, তাহলে কি লিখতে হবে বলেন, কে বলতে পারবেন এটা? মানে নামেরটা ধর খালি থাকলে তো এটা বললাম, ধর নাম সে দিছে বাট একটা ক্যারেক্টার দিয়ে সাবমিট করলো, তাহলে কি বলবো? তাহলে আমার কি করতে হবে এখানে? কেউ বলতে পারতেছে না। ইফের অল্টারনেটিভ আরেকটা কি আছে, ইফ এলস আরেকটা কি আছে, এলস ইফ। তাহলে কি শিখতেছেন আপনারা? এই যে আরেকটা কন্ডিশন লাগান, এলস ইফ শিখাইছিলাম না, ওই যে জিপিএ 5 লেখা দেখালাম, এলস ইফ করে। তাহলে এখানে বলেন এলস ইফ কি লিখবেন, যদি $সাইন নেম ডট str লেন আমরা ইউজ করতে পারি না, str লেন ফাংশন মনে আছে, str লেন $সাইন নেম কি হয় যদি লেস দেন 3 এর নিচে হয়। এই ফাংশনে আমরা বললাম যে এটা তার কি টোটাল কয়টা ক্যারেক্টার টাইপ করছে এটা কিন্তু আমাকে বলে দিবে। তাহলে এখন আমি এখানে বলতে পারি যে তোমার এই জায়গায় যে এলস এর ভিতরে আসেন, আবার ইরর তৈরি করেন, এখন বলেন যে ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট কত 3 ক্যারেক্টার। তার মানে এখন এইটা তো প্রথমে চেক করলো খালি আছে কিনা, পরে আবার ঢুকছে এলসিপি, যদি 3 এর কম দেয়, ধরেন আমি এখানে এখন একটা লেখা সাবমিট করলাম, এই লজিক লেখা শিখতে হবে তো, কন্ডিশনাল স্টেটমেন্ট তো মুখস্থ করলে কিছুই নাই, এটা করলাম ওকে আছে 3 এর বেশি আছে আসছে, বাট আমি এখানে একটা অক্ষর লিখে সাবমিট করলাম বা দুইটা দিলাম, এই শেষ কি বলছে ইউজার নেম অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার। তাহলে এই যে এলসিপসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা, তাহলে আমি এখানে 3 ক্যারেক্টার দিলাম ওকে, বাট আমি যখন 3 এর নিচে দিচ্ছি, দুইটা দিচ্ছি, তার মানে ইউজার নেম এইভাবে যে আপনাকে ইউজারকে আটকাইতে হবে, কন্ডিশন দিতে হবে, আপনার কী ধরনের ডাটা নিচ্ছেন এই কন্ডিশন দিয়ে আপনাকে কাজ করতে হবে। সেম একইভাবে গত ক্লাসে ইমেল শিখাইছিলাম, আপনি চাইলে এই ইমেলটাও কী করতে পারেন লিখতে পারেন। তাহলে আমার ইমেলের ভ্যালিডেশন লিখতে হবে, তাহলে পুরো কোডটাই আমি কপি করলাম। তাহলে এখানে বললাম যদি ইমেল খালি থাকে, এটা ইমেল তারপরে এটাও ইমেল হবে, এটাই মানে এই ডাটাটা এটা স্টোর হয়ে গেল, আর এটাও ইমেল হবে। এই জায়গাতে আমরা কি শিখেছিলাম কত ক্লাসে, কার মনে আছে? ফিল্টার ভ্যালিডেট শিখেছিলাম না, ওই যে ইমেল ভ্যালিডেশন করার জন্যে এখানে লিখতে হবে যদি ফিল্টার ভ্যালিডেট ফাংশন, এই ফাংশন কেন ইউজ হয় সেটা শিখেছিলাম। ফিল্টার ভ্যালিডেট ইমেল মানে কেউ ওই যে এখানে এতটুকু লিখলো @test@dd, এটা তো ভ্যালিড ইমেল না, আমাকে .com অথবা .net পুরোটা লিখতে হবে। সেইটার জন্য এই যে স্যানিটাইজ, যদি এটা না হয় ইমেল। আর এই জায়গায় আরেকটা কাজ করা যায়, ইমেলটা আমরা স্যানিটাইজ করে নিয়ে আসতে পারি, যদি এটার ভিতরে আমরা অলরেডি লিখছি, এখানে চাইলে এটার ভিতরে করা যায়, অথবা এখানেও আপনি চাইলে ওই ডাটার ভিতরে আপনার এটা স্যানিটাইজ এখানেও করা যায়, মানে ওই ইলিগাল ক্যারেক্টার যদি থাকে। এই হচ্ছে কাজ। এখন যদি এটা ইমেলটা পিন করে দেখেন, এখানে হচ্ছে ইকো ইমেল, এখানে যদি ইকো বিয়ার দেই তাহলে এখানে বিয়ার ট্যাগ দিলাম, আর এই যে ইরোরটা, এই ইরোর আপনি যে এখানে বানায় রাখছেন এটাকে কপি করে এটা নিচে দিয়ে দেন, এই হচ্ছে। তাহলে এটা হবে কি ইমেল। আমি যদি এখন সাবমিট করি তাহলে দুইটা ভ্যালিডেশন ধরলো, সাবমিট করেন নেম রিকোয়ার্ড ইমেল রিকোয়ার্ড, আমি এখানে নেম দিলাম 1 ক্যারেক্টার আর ইমেল দিলাম ভুল, মানে পুরোটা দিলাম না, সাবমিট করলাম, বলতেছে নেম 3 ক্যারেক্টার হতে হবে, ইমেল
মাস্ট বি 3 ক্যারেক্টার। আচ্ছা এখানে কি লিখছি মেসেজের ভিতরে, ওই যে এখানে ইমেল লিখতেছে, আমরা মনে হয় ভুল করছি, ডাটা ইমেল, ইরোর ইমেল, ওকে। এলসিফের ভিতরে ইমেল ভ্যালিডেট মাস্ট, ও এই যে মেসেজ লিখি না, ইনভ্যালিড ইমেল, এটা হবে কি ইনভ্যালিড ইমেল ফরম্যাট। এইবার আসেন সাবমিট করলেন, এটা রিকোয়ার্ড, আমি এটা সাবমিট করলাম, 2 সংখ্যা দিলাম, তাহলে বাট আমার ডাটা তো আবার চলে গেল। তাহলে এটা কি করতে হয়, ওই যে কি রাখছিলাম, আমাকে ওল্ড ভ্যালুটা দেখা দিতে হবে। তখন এখানে আমি এটা দিলাম, ইমেল ঠিক মতো দেয়নি, পুরোটা লিখি নেই। এখন কি বলবে ইনভ্যালিড ইমেল ফরম্যাট, এই হচ্ছে কাজ। তাহলে আমাকে ওই যে ওল্ড ডাটা যদি দেখাতে চাই, আমি যে ডাটাগুলো যদি ভ্যালিড হয় কার মধ্যে থাকতেছে, এখানে থাকতেছে, তাহলে এখানে আপনি ফর্মের ভিতরে এখানে বলে দিতে পারেন যে এই জায়গাতে ভ্যালু ইজ ইকাল টু পিএসপি ইকো, ওই আমার ডাটা কোথায় আছে, ইকো $, ডেটা, থার্ড ব্র্যাকেটের ভিতরে নেম, এইটা আমরা এখানে বলবো কন্ডিশনের। ওই যে এখানে ওই যে নন কন্ডিশনাল অপারেটর যদি থাকে তুমি দেখাও, না থাকে দেখাও না। সেম একইভাবে আপনি এইটাকে কপি করলেন, ভ্যালু, আবার এটা কনফিউশন হয়েছে না স্যার, এটা 2টা ক্লোজিং, কারণ এটা হচ্ছে পিএসপির ক্লোজিং, হ্যাঁ এই যে এটা হচ্ছে পিএসপি, কারণ এর ভিতরে পিএসপি লিখতেছি। এখানেও আমরা বললাম যদি ইমেল পায় তাহলে এখানে ফিল্ডের নাম ইমেল। এখন যেটা হবে, ধরেন ইউজারের নাম ঠিক লিখছে বাট পাসওয়ার্ড অথবা নেম ঠিক লিখছে বাট ইমেল লিখতে যায় ভুল করছে, তাহলে ইউজার যখন সাবমিট করছে দেখেন এই নামটার হারাই গেল না, তাকে আবার নতুন করে লিখতে হচ্ছে না। আর এটা যদি না দিতাম তাহলে কি, ধরেন ইউজার 20টা ফিল্ড কষ্ট করে পূরণ করে সাবমিট করছে, একটা ফিল্ডে দিতে ভুলে গেছে, তাহলে সব ডাটা হারাই গেল। এই জন্য আমরা যেহেতু কি ভ্যালু রাখতেছি এখানে, ডাটা যেহেতু এই যে ভ্যালুর ভিতরে কি অ্যারে হিসেবে স্টোর করতেছি, এই যে আমার এখানে অ্যারে, এটা হচ্ছে ভ্যালিড ডাটা আর এটা হচ্ছে ইরোর ডাটা। আমরা যেহেতু এখানে ভ্যালিড ডাটা যখন এই পাস করে তখন এখানে আসতেছে ভ্যালিড পাচ্ছি, এখানেও পাস হচ্ছে। আর লাস্টে চেক করলাম যদি কোনো ইরোরই না থাকে তখন তুমি এটা পিন করো, এবং এই ডাটাটাই ডাটা বেজে যাবে পরবর্তীতে। এতটুকু কাজ করলে, তাহলে আরেকটা কাজ আছে কোথায়, মেসেজ, তাহলে এই কোডটা আবার কপি করেন। এখন এই যে কোড ব্লক বাড়তে বাড়তে 20টা ফিল্ড থাকলে এরকম কন্ডিশন লিখতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ এটা একটা ওয়ে আছে যে এই কোডটাকে আমরা আলাদা একটা পিএসপি ফাইলে নিয়ে যেতে পারি, পুরা কোডটাকে, সেটা দেখাচ্ছে। তাহলে কি হবে, অন্তত ক্লিন থাকলো, মানে পিএসপি কোড আলাদা থাকলো, মার্কআপ আলাদা থাকলো, সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এই ফিল্ডের নাম কি ছিল, মেসেজ। তাহলে যেহেতু মেসেজ আমার এলসিপ লাগবে না, এটা মেসেজ ইজ রিকোয়ার্ড, তাহলে এখানে দিলাম মেসেজ, এটাও দিলাম মেসেজ, এটাও মেসেজ, এটা হচ্ছে মেসেজ ইজ রিকোয়ার্ড, এটা বলে দিলাম। আর এখানেও আমরা এটা পিন করে দেই, যেহেতু আমি মেসেজ এখানে রাখছি তাহলে এখানে হবে এমই মেসেজ। আর এই যে মেসেজের যে ইরোরটা, তাহলে ইরোর লেখা যেহেতু আছে ডিজাইন, এটাকে কপি করেন, এই টেক্সট এরিয়ার এখানে পিন করেন, আর এটা হবে হচ্ছে মেসেজ। ওকে, এখন আমি যদি সাবমিট করি 3টা ফিল্ডের ডাটাই যাবে, সাবমিট, মেসেজ রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড। এখন কেউ মেসেজ লিখলো বাট এটা ভুল করলো, ইমেল দিল না, তাহলে এইটা আছে এটা না, মেসেজের ডাটা থাকে না কেন, তাহলে মেসেজের ডাটা লিখতে গেলে টেক্সট এরিয়ার ভিতর লিখতে হয়, ইনপুটের ক্ষেত্রে ভ্যালু হয়, আর টেক্সট এরিয়ার ক্ষেত্রে এইটার ভিতরে লিখতে হবে, এইটার ভিতরে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। টেক্সট এরিয়ার ডাটা হচ্ছে যে এটার ভিতরে থাকে, 2 ট্যাগের মাঝখানে থাকে, এই যে 2 ট্যাগের মাঝখানে ডাটা। এখন যেটা হবে যে আমি উপরে লিখলাম না, মেসেজ লিখলাম কষ্ট করে অনেক, সাবমিট করলাম, এখানে লিখলাম, এটা লিখলাম, আচ্ছা মেসেজের ডাটা প্রিন্ট হচ্ছে না কেন, টেক্সট এরিয়ার ডাটা, আচ্ছা আমরা কি ডাটার মধ্যে রাখছি, ডেটা ইজ ইকুয়াল টু মেসেজ, মেসেজ, ওকে, আচ্ছা দেখি, ওকে সাবমিট, 2টাই রিকোয়ার্ড, এটাও দিলাম, সাবমিট করলাম, ওকে। আর মেসেজের টেক্সট এরিয়া ভ্যালু থাকতেছে না, ওল্ড ভ্যালুটা থাকতেছে না, আচ্ছা যাই, এইটা দিলাম, এটা ভুল করলাম, এই যে এখন যেটা হচ্ছে ইমেল ইনভ্যালিড, তাহলে ইমেল যদি ঠিক থাকে, মেসেজ যদি ঠিক থাকে, এই তো আমার 3টা ডাটাই পেয়ে গেছে। এই হচ্ছে ফর্ম হ্যান্ডেলিং। এখন এই ফর্মে যদি চেক বক্স থাকতো তাহলে কি করব, চেক বক্সে ডাটা থাকতো, আর একটা 2টা ফিল্ড ঠিক হলে হয়ে যাবে। তাহলে এটাকে কপি করলাম, এটাকে পেজ দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার। আচ্ছা আপনারা তো জেন্ডারের বিষয়টা অলরেডি জানেন, সেটা হচ্ছে কি থাকে, ইনপুট টাইপ রেডিও থাকে না, আমি একবার লিখে দিলে এই জন্য বললাম যে এটা তো শিখছি আমরা,
জেন্ডারের ক্ষেত্রে ইউজার তো শুধু সিলেক্ট করতে পারে, লিখতে তো পারে না। তাহলে এখানে যে মেল, এখানে লেবেল দিলাম ফিমেল, আমার ফিল্ডের নাম কি জেন্ডার। আচ্ছা, এটাকে ধরলাম, এটা ধরলাম জেন্ডার। তাহলে এখন যদি আমার ফর্মে আসি, এই হচ্ছে এটা, এটাও দিতে পারে, এটা দিতে পারে, এটাও দিতে পারে। তাহলে এই ফিল্ডের নাম কি দিছি জেন্ডার। তাহলে ফর্মে চলেন, এই উপরে চলে যাই, এই নামটাকে ধরি, এখানে এটা ক্লিক করলাম, ফিল্ডের নাম জেন্ডার, এটা জেন্ডার। যদিও আসলে এখানে স্যানিটাইজ করার দরকার নাই, কারণ এই ডাটা তো ইউজার লিখবে না। এটা কি লিখবে না, শুধু টিক দিবে, টিক দিবে, কারণ ওই ডাটা তো আমি ম্যানুয়াল লিখেই দিছি আমি। এখানে এই যে মেল, কেউ যদি মেলে ক্লিক করে এখানে মেল, তাহলে এটা বড় হাতে লিখে দিই, এটা ফিমেল হবে, এইটার হচ্ছে আদার দিলাম। তাহলে কেউ এটা সিলেক্ট করলে ভ্যালু এটা যাবে। তাহলে ফিমেলের ডাটা এটাও যদি রিকোয়ার্ড হয়, তাহলে আপনি কীভাবে লিখবেন? তাহলে এটা স্যানিটাইজ করার দরকার নাই, কারণ এই ডাটাটা আর করলেও সমস্যা নেই, কারণ ট্রিমই হবে। তাহলে জেন্ডারটাও যদি খালি থাকে তাহলে এখানে চেক করতে পারেন। এটাকেই কপি করলেন, তাহলে এখানে আচ্ছা, এটা যেহেতু উপরে আছে তাহলে সিরিয়ালে যাই, এটা হবে জেন্ডার। তাহলে ফিল্ডের নাম কি দিছি জেন্ডার। তাহলে এখন এখানে আসেন, যদি এটা খালি থাকে এটা এটা দিয়ে দিলেন, তাহলে জেন্ডার ইজ রিকোয়ার্ড, এবং এই জেন্ডারটা ডাটার ভিতরে রাখছি আমি, এটাকে প্রিন্ট করলাম, এটা দিলাম হচ্ছে জেন্ডার। আচ্ছা, তো দেখি আসলে এখন ইরোটা আসে কিনা। একটা একটা করে যাচ্ছেন, প্রত্যেকটা সাবমিট করলাম। আচ্ছা, এইটা যখন সাবমিট করছে দেখেন এটা রিকোয়ার্ড ঠিকই আসছে, বাট এখানে একটা আনডিফাইন্ড কি, কারণ হচ্ছে এটা অ্যারে ভ্যালু হিসাবে যায়, এটার ভ্যালুটা কি যায় অ্যারে অফ ইন্ডেক্স হিসাবে। তাহলে এইটাকে আমি প্রোটেক্ট করতে পারি কীভাবে, আনডিফাইন্ড কি দেখাচ্ছে এখানে, মানে ভ্যালু পাচ্ছে না, সেজন্য কি আনডিফাইন্ড অ্যারে কি দেখাচ্ছে। তাহলে আমরা এখানে এমটি না বলে এটাকে যেটা করতে পারি, ও এই যে টিম ফাংশনের ভিতরটা যাবে না, হ্যাঁ, তাহলে এই যে আমরা এটা লাগবে না, স্যানিটাইজের দরকারই নাই, ওটা ডিপ্লিকেটেড দেখাবে পোস্ট ভ্যালুটা। এখন যদি যাই সাবমিট, বাট আনডিফাইন্ড কি দেখাচ্ছে 11 নম্বর লাইন। 11 নম্বর লাইন কোথা, এই যে এটা, জাস্ট এখানে একটা @ সাইন দিয়ে রাখেন, হ্যাঁ, এটাকে, অথবা এখানে নন কলিশন অপারেটর দিয়ে রাখেন, এটা দিয়ে রাখলেও হবে। এই যে পাইলে দেখা, না পাইলে দেখা না। এখন যদি ফাঁকা রেখে সাবমিট করি, এই যে ওয়ার্নিংটা চলে গেল, তাহলে এটা রিকোয়ার, তাহলে এটা দিলাম আমি, এইটা দিলাম, এইটা দিলাম, সাবমিট করলাম, আসছে। বাট আমাদের এখানে মেল ফিমেল কই, এটার ভ্যালু আসছে, ভ্যালু তো আসলো না, আসছে দুইটাই ডিডি আসলো। আচ্ছা, জেন্ডার ডাটা ডট জেন্ডার পিন করছি এখানে, আচ্ছা পিন করলাম কোনটা, এইটা। তাহলে মেল ফিমেল এটা আসার কথা, নেম দিলাম, দেখি আরেকবার দেখি, ডাটা চেক করলাম, সাবমিট করলাম, নেম পাইলাম, এইটা পাইছি, বাট এটা আসতেছে না, না। আচ্ছা একটা মিনিট দেখি, পোস্ট জেন্ডার, আমি তো মেসেজ দিয়ে রাখছি, জেন্ডারের মধ্যে কি দিয়ে রাখছি, মেসেজ পাস করছি, তো এটা তো যাবেই না। তো জেন্ডার রাখছি হচ্ছে এই ভ্যারিয়েবলে, আর আমি এটার মধ্যে পাস করতেছি কি মেসেজ, তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে না, এটা বলতে। তো কপি করছি, এডিট করতে ভুলে গেছি। এবার যাই, সাবমিট করলাম, এই যে রিকোয়ার, আমি সব ডাটা দিলাম, সাবমিট করলাম, এই যে নাম আসছে, ইমেল আসছে, এই যে ফিমেল আসছে, এবং কি মেসেজ আসছে। বোঝা গেছে বিষয়টা। আপনি চাইলে এগুলোর সামনে কিছু একটা লিখতে পারতেন, বাট আমার লেখা দরকার নেই, আউটপুট পাচ্ছি, আমি এখানে লিখতে পারতাম নেম মেসেজ, আপনি কনকেট করতে পারেন। নেম, তারপর কি লিখতে হবে, কনকেট করতে হবে, আবার ঝামেলা, স্ট্রিং লিখতে হবে নেম, তারপর লিখতে হবে হচ্ছে ইমেল, এরপরে জাস্ট আপনি বোঝার জন্য দিতে পারেন। ফর্মতে ডাটা ধরতে পারছি, চেক বক্স, যদি চেক বক্স হয় এখন তাহলে কি করবেন, রেডিও বাটন তো ধরলেন, চেক বক্স, তাহলে আমরা চেক বক্সে ডাটাটা দেখে ফেলাই, এটা দেখলে মোটামুটি শেষ। আর একটা ফিল হচ্ছে সিলেক্ট টু, এই ফর্মের সব প্রসেসটা এরকম থাকবে। তাহলে এটাকে কপি করলাম, আমরা আরেকটা ফিল বাড়ায় দেই, সেটা হচ্ছে এটাকে কপি করি, এইটার এখানে আমরা এটা বললাম ল্যাঙ্গুয়েজ LAN, যেমন আমরা এখানে এইটা ফর দরকার নাই, এটা নাল রাখলে সমস্যা নাই। এখানে রেডিওর পরিবর্তে আমরা এটা দিব হচ্ছে চেক বক্স, সরি রেডিওর পরিবর্তে কি লিখতে হবে, চেক বক্স, আর ফিল্ডের নাম দিয়ে দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ,
বা আপনি কোডার, আমি দেখলাম হচ্ছে কোডার, কথার কথা। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে HTML, এটার ভ্যালু দিলাম কি HTML, আর যেহেতু আইডি নিচে এইটা এইটা, বাকিটা ক্লোজ করে দেই। সেম একইভাবে আমি আর কয়েকটা নিয়ে নিই, CSS JS আর কয়েকটা লিখি, এখানে দেখা যাক। ওকে, ধরেন এখানে এই তিনটা আসছে। আচ্ছা, এই ফিল্ডের নাম আপনারা যখন চেক বক্স নেবেন একটা জিনিস মনে রাখেন, এই চেক বক্স যখন নেবেন এটার সাথে আপনি থার্ড ব্র্যাকেট দিতেই হবে। চেক বক্স নিলে থার্ড ব্র্যাকেট দিতে হবে নেমের সাথে থার্ড ব্র্যাকেট, কারণ এটা হচ্ছে অ্যারে অফ কি। আমি যদি এখানে এটা আসি, এটা এখন আমার ডিজাইনে যদি আসি, এই কারণ হচ্ছে ইউজার এটাও টিক দিতে পারে, এটাও দিতে পারে, এটা না দিয়ে শুধু লাস্টেরটা দিল অথবা মাঝখানেরটা দিল, তাহলে কোনটা কোনটা টিক দিচ্ছে সেটা অ্যারে কি ভ্যালু হিসাবে পাস হয়। এটা অ্যারে কি হিসাবে যায়, মানে 0 1 2, তার মানে সে 0-তে দিছে না 2-তে দিচ্ছে, তার মানে এটা লুপে ঘুরাইতে হবে, কিন্তু এটা হচ্ছে লুপে ঘুরাইতে হবে। তাহলে এই ডাটাটাকে কিভাবে ধরবো, একটা ফিল্ড যেহেতু বাড়ছে, তাহলে চলেন এই ফিল্ডটাকে ধরি এখন। এটা হচ্ছে কোডার, বা আপনি যে নামে নেন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজেস, LANGUA ল্যাঙ্গুয়েজেস। তো ল্যাঙ্গুয়েজ মানে অনেক ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতেই পারে। তাহলে এটাতে চলেন উপরে চলে যাই, সেম আগের মতোই ডাটা ধরেন, ধরার পর একই রকম, এটাকে কপি করলেন, এটাও দিলেন, এটাও দিলেন, বাট এটা হচ্ছে কিন্তু অ্যারে। আপনি যদি এখানে প্রিন্ট আর করেন, প্রিন্ট আর PRIN প্রিন্ট আর $, ল্যাঙ্গুয়েজ, এইটা লিখে যদি সাবমিট করেন, কথার কথা আমি এখানে কমে দেখেন আপনার এখানে যেটা আসবে, এই যে আমি এটাকে সাবমিট দিলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, আচ্ছা আমি সব এটা টিক দিই, নাহলে রিকোয়েস্ট কল আছে তো, এইটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সাবমিট করেন, এই দেখেন অ্যারে আসছে। 0-তে HTML, CSS হচ্ছে 1-এ হচ্ছে CSS, 2-তে হচ্ছে JS। এখন এই ডাটা তাহলে কী করতে, আপনার তো ডাটা পাইছেন, এটাকে কী করতে হবে, লুপে ঘুরাইতে হবে। যদি একটা একটা করে প্রিন্ট করতে চান নিচে নিচে, তো ডাটা বেজে আমি পাঠানোর জন্য একটা কাজ করতে পারি, এটা এত কাহিনী না করে আপনি যদি একটা একটা করে দেখাতে চান, তাহলে এটা লুপে ঘুরাইতে হবে এবং একটা কি ভ্যালু হিসেবে রাখতে হবে আরেকটা ইয়াতে। তো আমি যেটা করি সেটা হচ্ছে জেসন ডিকোড করে দেব। তাহলে এখানে এই যে এটাকে কপি করেন, এখানে সিরিয়ালে যেটা আছে, তাহলে আমার ফিল্ডের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এটাকে দিলাম। তাহলে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড, আর এইটার ভিতরে আমি এটা ল্যাঙ্গুয়েজই রাখলাম, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ রাখে, এইটা রাখলাম ল্যাঙ্গুয়েজ, এটার ভিতরে এটাকে এস, এই যে আমরা পুরাল না এটা, এই যে পুরাল ল্যাঙ্গুয়েজ, মানে মাল্টিপল আইটেম আছে ফিল্ডের নাম, বাট আমি এর ভ্যালুটা রাখছি হচ্ছে এই হিসাবে। তো এটাকে আপনি একটা কাজ করতে পারেন, পিএসপিতে জেসন ডিকোড নামে, ইনকোড নামে একটা অপশন আছে, জেসন ইনকোড, এটা হচ্ছে জেসনে কনভার্ট করে, আমি দেখাচ্ছি কীভাবে আসে। তাহলে এইটা ধরলাম, আর এটার ইরোডটা রাখছি হচ্ছে এইভাবে, নিচে আসি, এই হচ্ছে ইরোড, আমি সিঙ্গেল, এটা পুরাল রাখছি, আপনারা যেভাবে দেখেন কোনো সমস্যা নেই। এখন দেখি আসলে ইরোর আসে কিনা, আর এটাকে পিন করতে হবে নিচে, এই যে এটার পরে এইটাও লিখতে হবে। তাহলে এখানে আসবে হচ্ছে, আমি কার ভিতরে রাখছি, ল্যাঙ্গুয়েজের মধ্যে রাখছি, এটা ইকো করলে হবে না, আচ্ছা ইকো করলে হবে, কারণ জেসন ইনপুট করছি তো। চলেন এবার ডাটা দিয়ে সাবমিট করি, দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ কি রিকোয়ার্ড, ভ্যালিডেশনও ধরছে, ডাটা দেন, আপনি এই দুইটা দিচ্ছেন, সাবমিট করেন, এই দেখেন অ্যারে হিসেবে ডাটা চলে আসছে। জেসন ইনপুট করলে এইভাবে আসে, মানে কমা দিয়ে দিয়ে আসে, আপনি সিলেক্ট করছেন দুইটা, বাট এটা কি অটোমেটিক কোটেশন দিয়ে কমা আসছে, পরে এটা আমি যখন দেখাবো তখন একটা লুপ ঘুরালে হয়ে যাবে, জেসন ইনকোড করা আছে, জেসনে ডিকোড করে ওটা লুপ ঘুরালে হয়ে যাবে, বাট আমি ডাটা বেজে এইভাবে পাঠাই দেবো। আর যদি আলাদা আলাদা দেখাইতে চান, তাহলে এখানে আবার কি করতে হবে, ওইটারে লুপে ঘুরায় একটা করে রাখতে হবে। তো সরাসরি জেসন ইনকোড করে ডাটা বেজে এইভাবে রাখবো, দেখানোর টাইমে আমি লুপ ঘুরাবো, কোনো সমস্যা নেই, সেটা দেখাবো। এই হচ্ছে কাজ। আর কি থাকে ফর্মে বলেন তো, সিলেক্ট অপশন থাকে না, ড্রপ ডাউন মেনু, তো ড্রপ ডাউন ডাটা ধরা কোনো সমস্যা নাই, ড্রপ ডাউন ডাটা আপনি ধরতেই পারেন। তাহলে এখানে এইটা, এইটা তো কোনো, ও
এটা বুঝেন না, এটা হচ্ছে অ্যারে হিসাবে, মানে এই ফিল্ডে যখন লিখবেন চেক বক্স রেডিও বাটন, এটা কি ইনপুট টাইপ কি হবে, চেক বক্স, বাট ফিল্ডের নামের সাথে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেট না দিলে এটাকে ধরতে পারবে না, তাহলে একটা ভ্যালু যাবে। আপনি 5টা টিক দিলেও একটাই যাবে। এই প্রবলেমের জন্য একটা প্রজেক্টে আমি মানে 2 ঘন্টা সময় নষ্ট করছি মাঝখানে লারাভেলে, মানে ডাটা কেন যাচ্ছে না, একটা দিলে একটাই যায় বারবার, আমি আর খেয়াল করি নাই, কোনোভাবে কাজ হচ্ছে না, ডাটা পায় না, ডাটা পরে লাস্টে যায় দেখি যে আমি এই জায়গাতে থার্ড ব্র্যাকেট ইউজ করি নাই, যে কারণে ঘুরে ফিরে প্রথমটাই যায়, খালি শুধুমাত্র কি প্রথমটা যায়, লাস্টের কোনো টিক দিলে আর যায় না। এই জায়গায় অবশ্যই এটা থার্ড ব্র্যাকেট রাখবেন। আর এটাতে দিলেও হবে না, কারণ এটা তো সিঙ্গেল ভ্যালু, চেক বক্স তো একটাই হয়, কখনো ডুপ্লিকেট হয় না, আপনি তো জানেনই। এইটা এই হচ্ছে স্যার। এখন এটা যখন অ্যারে হিসাবে যাচ্ছে, যে কম মানে 3টা যাচ্ছে, ওইটাকে আমরা কি করলাম, জেসন ইনকোড করে রাখলাম, যে ডাটা যদি আসেও এই ফাংশনের ভিতরে ওই যে কমা দিয়ে দিয়ে যাতে স্টোর হয়। না হলে একটা কাজ করতে হবে, ওই যে আপনাকে করতে হবে, এইটাকে লুপে ঘুরে ঘুরে একটা করে রাখতে হবে, অথবা ওই যে এক্সপ্লোড যেটা শিখেছিলাম, অ্যারে এক্সপ্লোড দেখানোর টাইমে অ্যারে এক্সপ্লোড করব। আচ্ছা, আমরা সিলেক্টটা করে শেষ করে দেই, তারপরে আমি এটাকে অপটিমাইজ করে দেখাচ্ছি। তাহলে আরেকটা ফিল্ড আসবে, সেটা হচ্ছে এটাকেই কপি করি, কপি করলাম এইটা, তো এটার আমরা নাম দিয়ে দেব হচ্ছে, এটা ফালাই দিলাম, এটা হবে ধরেন হচ্ছে কি দেবেন, সিটি দেন আপাতত বোঝার জন্য, ড্রপডাউনে তো অনেক কিছু থাকতে পারে, কান্ট্রি বা সিটি যেটাই বলেন। তাহলে এখানে কি থাকবে, সিলেক্ট নাকি, সিলেক্ট, সিলেক্টের দাম সিটি দিলাম, এটা এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন। তো আপাতত ম্যানুয়ালি আমি কয়েকটা সিটির নাম এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে সিটির ভিতরে কি থাকবে, অপশন, অপশন তো আমরা জানি, আর ঢাকা দিলাম, এরকম 4-5টা সিটি ধরেন আছে। এখন এই ডাটাটা ধরেন, তাহলে ফিল্ডের নাম দিচ্ছি সিটি, ইরোরের জন্য কি হবে, সিটি। এটা আমি যদি ফর্মে আসি, এই হচ্ছে ফর্ম, তাহলে এখান থেকে সে ঢাকাও দিতে পারে, যে কোনো একটা শহরের নাম সিলেক্ট করতেই পারে। আর ফার্স্ট অপশনটা কি থাকে সবসময়, আপনারা এটা ফর্মেই শিখেছিলাম, এটা হচ্ছে সিলেক্ট সিটি। হ্যাঁ, এটার ভ্যালু থাকবে না, এটা থাকবে হচ্ছে সিলেক্টেড, আরেকটা থাকবে হচ্ছে ডিজেবল, মানে ওই ভ্যালু, প্রথম ভ্যালুটা কেউ লিখতেও পারবে না, সিলেক্ট করতে পারবে। এই যে এটার মানে হচ্ছে সবসময় লেখার উপরে থাকবে, আর এটা দেখেন এই যে সিলেক্ট করা যায়, ডিজেবল করা আছে, কারণ ওটা জাস্ট বোঝার জন্য দিচ্ছে যে আপনি সিলেক্ট সিটিটা সিলেক্ট করেন। এই ঢাকা দিলাম, তাহলে এই সিটিটা ধরেন, উপরে যান, এই যে এখানে ধরতে হবে, প্রথম ফর্ম থেকে ধরতে হবে, প্রত্যেকটা ফিল্ড এভাবে ধরে নিতে হবে। এখানে ক্লিক করলেন, এটা সিটি, এটা হচ্ছে সিটি, এটাও আমরা নান ক্রসিং অপারেটর রাখবো। এইগুলো এই 3টা কেন রাখতেছি, ইউজারের থাকতেছে এই 3টা, এই যে এই 3টা, এগুলো কিন্তু টিমের মধ্যে যাবে না, কারণ এইটার কোনোটারই ডাটা কিন্তু ইউজার লেখে না। এটা ইউজার লিখবে, লিখবে না, শুধু চুজ করবে, এটা ইউজার লিখবে না, ড্রপ ডাউন ভ্যালু ইউজার কি লিখবে, লিখবে না, যে কারণে এই 3টা কিন্তু স্যানিটাইজের মধ্যে আমি দিই নেই, ফাঁকায় রাখছি। আর এই সিটিটাকে এখন ধরেন, সিটি এখন এখানে ধরেন, এই যে কন্ডিশন লিখছিলেন একটু আগে, এখানেও আপনি এটাকে কপি করেন, এবং এখানে এটার নাম কি হবে, এটার ফিল্ডের নাম হচ্ছে সিটি। তাহলে আমরা এখানে কোথায় লিখলাম, এই যে এটা সিটি, 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 এটা নর্মালি আমি সিটি বলে দিলাম, এটা ভেরিয়েবল হয়ে যাবে। আর আপনি মেসেজ যেভাবে লিখবেন সেভাবে হবে, কোনো সমস্যা নেই। এটা আর নিচে এসে এখন আমরা এটা কি হবে, এটা হবে সিটি, পিন করবো আর কি, যদি কখনো ইরর না থাকে। তাহলে এই হচ্ছে টোটাল অবস্থা, পুরা ফিল্ড সাবমিট করলাম, সিটি ইজ রিকোয়ার্ড। আমি সব ফিল্ডের ডাটা পূরণ করলাম, এইচটিএমএলও দিলাম, এটা আমি দিলাম হচ্ছে খুলনা, মেসেজ লিখলাম, সাবমিট করলাম, খুলনা আসছে, তারপরে জেন্ডার আসছে, চেকবক্স সবটি সিলেক্ট করছিলেন, কি সবটি আসছে না, রেডিও বাটন আসছে, চেকবক্সও আসছে, সিলেক্টও আসছে, আর মেসেজ তো আগেই ছিল, ইমেল আর নেম তো আগেই ছিল। এই হচ্ছে টোটাল ফর্মের প্রসেস। একটা ফর্মের এই কয়টা জিনিসই থাকে, যত বড় দুনিয়ার যত বড় ফর্মই বানান, কম্পোনেন্ট কিন্তু এইগুলোই থাকবে, এর বাইরে কিছু নাই। হ্যাঁ, আরও থাকতে পারে, যেমন ইনপুট টাইপ কালার থাকতে পারে, ডেট টাইম থাকতে পারে, পারে না, মানে ইনপুটের যে আরও যে টাইপগুলো আছে, ইনপুট টাইপ হচ্ছে আপনার ডেট অফ মান্থ, যে ইনপুট টাইপ, প্রসেস তো একই। আরেকটা থাকবে হচ্ছে ইমেজ আপলোড, তো ইমেজ আপলোড এখন দেখাচ্ছি না, এই কাজটা আপনারা তাহলে এখন শুরু করবেন, এই যে 3টা ফিল্ড, এই 3টা ফিল্ড, একটা নাম আর এই 3টা ফিল করবেন। আমি নামাজটা পড়ে এসে তারপরে বাকি টপিকটা একটু দেখা দিচ্ছি। এটা তাহলে এই পার্টটা শেষ করে দিই। হ্যাঁ।